কন্যা রাশি কন্যা লগ্ন 2023 আপনাদের জন্য কেমন যাবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। কন্যা রাশি বা কন্যা লগ্ন 2023 কেমন যাবে সেটা জানার আগে আপনাদের জানা দরকার যে আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা কেমন। আর সেটা জানতে গেলে আপনার রাশির সিম্বলটা জানতে হবে। আপনার রাশির সিম্বলটাই কিন্তু আপনাদের অনেক কিছু ডিপেন্ডস করে। তো আপনার রাশির সিম্বলটা কি? একটা নারী অন্ধকার নদীতে নৌকার ওপর এক হাতে মাটির প্রদীপ আর এক হাতে শস্য নিয়ে এগিয়ে চলেছে। দেখুন কত সুন্দর মানে এই ব্যাপারটায়, যেটা দিয়ে আপনাদের ওভারঅল শুধু 2023 কেন গোটা জীবনযাত্রাটা বোঝা যাবে। তো একটা নারী মানে হচ্ছে তার জীবনটা খুব স্ট্রাগল লাইফ, সেটা বোঝানো হয়েছে। তো কেন এবার একটা নারী দিয়েই কেন? দেখুন, যদি আমি বলি যে একটা অবিবাহিত যদি কোনো মেয়েকে দেখি আমরা, তার লাইফটা কিন্তু খুব একটা স্ট্রাগেলের থাকে না। তারা তখন তাদের বাবা মায়ের আদর আদিক্ষেতা এইসবেতেই থাকে। আর যদি আমি বলি যে একটা অবিবাহিত পুরুষ, তাহলে তার লাইফটা কিছুটা স্ট্রাগেলের হতে পারে, কারণ তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এই সময়টা, তাকে জীবনে দাঁড়াতে হবে আগামী ভবিষ্যতের জন্য, কিছুটা স্ট্রাগল লাইফ তার হতে পারে। কিন্তু একজন নারী, তার জীবনে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রাগল থাকে। পরিবারের সবাইকে নিয়ে মেনে গুনে চলতে হবে। আবার এখন অনেক মহিলা পরিবার তো বটেই, সংসার তো বটেই, বাইরের সমাজকেও তাকে মেনে নিয়ে সবাইকে মানিয়ে চলতে হবে। সব জায়গায় মন জুগিয়ে চলতে হবে, সব জায়গায় নিজের 100% দিতে হবে। কিন্তু তারপরেও তার কিন্তু সেই নামটা সে পাবে না, পিছন থেকে টেনে ধরার মতো লোকজন থাকবেই। তো এই হলো কন্যা লগ্ন কন্যা রাশি, যাদেরকে প্রথম সিম্বলটা একটা নারী দিয়ে বোঝানো হয়েছে। এবার কি? এবার হচ্ছে অন্ধকার নদীতে। তো ফার্স্ট, অন্ধকার মানে কি? অন্ধকার মানেই একটা ডার্কনেস, একটা ভয়। তার মানে কি যে আপনাকে সবসময়তে ভয় দেখানোর মতো, পিছু টানার মতো লোকজন থাকবে। আপনাকে দেখাবে যে আমি আপনার পাশে সবসময় আছি, তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। কিন্তু একদম আল্টিমেট টাইমে যখন কাজের সময় আসবে, দেখবেন আপনার পাশে তখন কেউ নেই, আপনাকেই ওই একাকে সেই কাজটা করতে হবে। এইটা হচ্ছে আপনার জন্য হয়। এবার অন্ধকার মানে হচ্ছে কি, যে সবসময় আপনার মধ্যে একটা ভয় থাকবে, যে আপনাকে ভয় দেখাবে যে আমি তোমাকে টেনে ধরবো, এগোতে দেবে না। সবসময় আপনি আপনার লাইফটাকে একটা কম্পিটিশনের মতো করে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু সেই কম্পিটিশনেতে আপনি জয়লাভ করলেও আপনাকে পিছন থেকে নেগেটিভ ধরানোর মতো, নেগেটিভ চিন্তা ধরানোর মতো মানুষজন কিন্তু থাকবে। এবার অন্ধকার নদীতে নৌকার ওপর। নদীতে নৌকার ওপর মানে কি? নদী মানে হচ্ছে কি আমাদের ঢেউ থাকেই, তার ওপর যদি নৌকা চলে তার মানে কি ঢেউয়ের ওপর উঠছে আবার কিন্তু নামছে। তার মানে আপনার লাইফটা ওই যে প্রথমেই বললাম স্ট্রাগল লাইফ, মানে কি আপনি আপনার এই এত ভয় দেখানো, এত বা আপনাকে নেগেটিভ চিন্তা ধরিয়ে দেওয়া যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এরকম ধরনের কিছু চিন্তাভাবনা, নেগেটিভ কথাবার্তা ধরিয়ে দেওয়ার পরেও আপনি কিন্তু সেই নদীর ঢেউ মানে যে নৌকা উঠছে, মানে আপনার জীবনযাত্রাটাকেও আপনি কিন্তু ওপর দিকে তুলতে পারেন। অর্থাৎ উপর দিকে যেমন ওঠে তেমন আবার কিন্তু নিচের দিকে চলে যায়। আপস অ্যান্ড ডাউন চলতে থাকে আপনার লাইফটা। এই আপস অ্যান্ড ডাউনটা কিন্তু আপনার প্রথম থেকে আপনি লক্ষ্য করে দেখুন। আপনি আপনার পড়াশোনার জীবনযাপন হোক, আপনার ক্যারিয়ার লাইফ হোক, আপনার ফিনান্সিয়াল লাইফ হোক, এটা আপনার সব সময়তে ইজিলি কোনো কিছু পাওয়ার নয়। এক তো আপনাকে সমস্ত লোকজন সামনে এগিয়েও দেবে, আবার ঠিক সময় সামনে থাকবে না, তারপরে আপনাকে নেগেটিভ চিন্তা ধরাবে। তো তারপরেও যদি আপনি আপনার নিজের জেদে, নিজের বুদ্ধি বলে যদি আপনি সেখান থেকে এগিয়ে গিয়ে কিছু করেন, কিন্তু তারপরেও আপনার ভাগ্য অনুযায়ী আপনাকে আবার কিছুটা ডাউনে যেতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আপনি হতাশ হয়ে পড়েন। আপনি কিছুক্ষণের জন্য হয়তো হতাশ হয়ে পড়েন, কিন্তু তারপরেই আপনি ফুল জোর দিয়ে আবার আপনি আপসে যেতে পারেন। তো এইটা হলো আপনার লাইফ। এবার আপনি কেন এতটা যেতে পারেন, কেন এই সবগুলো আপনি করতে পারেন, কেন অন্যরা সেটা করতে পারে না? তার কারণ হচ্ছে তার পরেরটাই আছে কি, তার পরেরটাই আছে এক হাতে মাটির প্রদীপ ও আর এক হাতে শস্য নিয়ে এগিয়ে চলেছে। তো মাটির এই প্রদীপ, প্রদীপ মানে কি? প্রদীপ মানে হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ। তো আমাদের প্রদীপ শিখা দিয়ে বোঝানো হয় যে আমাদের ট্যালেন্ট, আমাদের প্রতিভা, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই আপনি যত স্ট্রাগলের মধ্যেই থাকুন, যত লোকজন আপনাকে পিছু টানুক, যত লোকজন আপনাকে ভয় দেখাক, নেগেটিভ কথা বলুক, আপনি কিন্তু আপসের দিকে যেতে থাকবেন সেই উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে। শুধু তাই নয়, আপনার এই প্রদীপ শিখার মতো আলো এতটাই ভালো যে যদি কোনো মানুষ হয়তো দেখা গেল খুব হতাশায় ভুগছে, যদি কোনো মানুষ দেখা গেল তার লাইফেতে সে আর কিছু পেরে উঠছে না,
একদম হয় না সেই লাইফটা শেষ হয়ে গেল, কিছু পেরে উঠলাম না, কিন্তু আপনাদের এনার্জি, আপনাদের এই প্রদীপ শিখার মতো যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, আপনার কথাবার্তা তাকে এত মোটিভেট করে দেবে যে সেও তখন মনে করবে যে হ্যাঁ আমি কিছু পারবো। অর্থাৎ কন্যা রাশির মানুষরা হচ্ছে এমন একজন মানুষ হয় যে মানুষটা একদম নেগেটিভ হয়ে গেছে তাকে পর্যন্ত উপরে তুলে নিয়ে আসতে পারে। এইটা কিন্তু কন্যা রাশির মানুষদের একটা বক্তব্য। কিন্তু তাদের হাতে কি ওই মাটির প্রদীপ আছে বলেই তারা সবসময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে চিন্তা করে থাকে। তারা কিন্তু এই যেমন তেমন করে লাইফটা কাটাবো বা ধরুন যা হচ্ছে হচ্ছে কি আর করা যাবে, হতাশ হয়ে পড়লাম, এই ধরনের ব্যাপার কিন্তু নয়। প্রতিটা জায়গাতেই সবসময় তার একটা আপস যাওয়ার মতো চিন্তাভাবনা থাকে। আর এক হাতে শস্য, তো এই এক হাতে শস্য মানেটা কি? শস্য মানেটাই হচ্ছে সমৃদ্ধি। তো আপনারা সবসময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যান এবং সমৃদ্ধি লাভ করেন, সেটা যে কোনো দিক থেকেই হোক, সেটা শুধুমাত্র অর্থের দিক থেকে নয়, অর্থ, জ্ঞান, বুদ্ধি, সমস্ত কিছু দিক থেকে। সমস্ত স্ট্রাগল লাইফের পর, এত অবস্টাকেলের পর আপনারা কিন্তু ঠিক এগিয়ে যেতে পারেন। এখন এই ধরনের যে আমি ঘটনাটা বললাম শুধুমাত্র সিম্বল দিয়ে, এটাই আপনার লাইফ। আপনারা মিলিয়ে দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার লাইফ কিন্তু এটাই। কিন্তু এই যে 2023 পড়েছে, এই 2023-এ আপনি কি সব অবস্টাকেল পেরিয়ে খুব ভালোভাবে থাকতে পারবেন? আপনার অর্থনৈতিক জায়গা, আপনার ক্যারিয়ারের জায়গা, বিদ্যার্থী পড়াশোনা যারা করছেন তাদের এই অবস্টাকেলগুলো পেরিয়ে ঠিকঠাক জায়গায় যেতে পারবেন? নাকি প্রেমের জায়গা, বিবাহিত জায়গা, সমস্ত দিকটা, নাকি আপনাদেরকে সেই অবস্টাকেলের মধ্যে ডুবে যেতে হবে? কোনটা হবে আপনার জন্য? কতটা ভালো আপনারা এগোতে পারবেন আর কতটা কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এই 2023টা, আমি সমস্ত রকম নিয়ে এখানে আলোচনা করব। আমার আলোচনার মধ্যে একটু বড় হবে ভিডিওটা, তার কারণ হচ্ছে আমি আমার রাশিফলে যেগুলো পুরনো রাশিফল দিয়েছি এখনও পর্যন্ত, এটা কন্যা চলছে মানে সিংহ পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তো যারা আপনারা রাশিফলের ভিডিও দেখেন তারা দেখেছেন যে আমার ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝানো থাকে শুধুমাত্র এটা হবে ওটা হবে, আপনার এই অর্থনৈতিক অবস্থা এবছর ভালো যাবে, বিবাহিত জীবন এবছর খারাপ যাবে, এরকম এক কথার উত্তর আমি দিই না। আমি পুরো পরিষ্কারভাবে গ্রহগত অবস্থান দিয়ে বুঝিয়ে দিই, যাতে করে আপনাকে কেউ না বলতে পারে যে এটা ভুল, এটা ঠিক, এরকম নয়। আমি কমপ্লিট বুঝিয়ে দিই বলে আমার ভিডিওটা একটু বড় হয় এবং সেই জন্য আপনারা মন দিয়ে দেখেনও। তো আশা করছি এই ভিডিওটাও আপনারা মন দিয়ে দেখবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করেন যে আমি কোনটা দেখব, লগ্ন দেখব না রাশি দেখব, এটা জিজ্ঞাসা করেন। তো আমি বলে রাখি এটা রাশিফল বলা হচ্ছে কথাটা ঠিক আছে, কারণ প্রাচীন সময় থেকে এটা রাশিফল বলেই উল্লেখ আছে। আপনারা জানবেন যে রাশির থেকেও কিন্তু লগ্ন বেশি ইম্পর্টেন্ট। তাই আপনারা লগ্নটা ফলো করার বেশি চেষ্টা করবেন, রাশিটাও মিলবে কিন্তু লগ্নটা ফলো করার বেশি চেষ্টা করবেন। শুধুমাত্র আমি বলে রাখি, এটা একটা এডুকেশনাল পারপাস হিসাবে বলছি, যখন কোনো সাড়ে সাথী নিয়ে কথা হবে, যখন কোনো ধাইয়া নিয়ে কথা হবে, তখন লগ্ন নয়, তখন রাশিটাকে বেশি জোর দেবেন। কিন্তু যখন আমরা রাশিফল আলোচনা করছি তখন লগ্নের ওপর জোর দেবেন। মনে করুন আপনার বৃষ লগ্ন, কন্যা রাশি, আপনি কন্যা রাশিটা দেখুন, তাতে একটু মিলবে কিন্তু বৃষ লগ্নটা আপনার বেশি মিলবে। আবার মনে করুন আপনার কন্যা লগ্ন, সিংহ রাশি, তাহলে হচ্ছে আপনি কন্যা লগ্নটা বেশি করে দেখুন, সিংহ রাশিটা কম মিলবে আপনার জন্য। তো এইভাবে দেখুন, লগ্ন ফল হয় এটা, কিন্তু আমরা লগ্ন বলি না, রাশিফল বলি। তো আর কথা না বাড়িয়ে চলে আসুন 2023-এ আপনাদের কেমন হবে সেটা দেখে নিন। প্রথমেই আমরা দেখে নিই 2023 সালে হরোস্কোপটা ঠিক কেমন আছে। দেখুন এই যে ইয়েলো মার্ক করা রয়েছে, এইটা হলো আপনাদের লগ্ন, কন্যা বা রাশি। এখানে 1 দেওয়া রয়েছে অর্থাৎ এটা লগ্ন। রাশি অর্থাৎ চন্দ্র, যা আমাদের মন মানসিকতাকে নির্দেশ করে। মন মানসিকতা দিয়েই আমাদের জীবনের যাবতীয় কর্ম আমরা করি। সেইখানে অক্টোবর মাসে কেতু প্রবেশ করবে, অর্থাৎ 2023-এর বছরের শেষের দিকে অক্টোবর মাসে কেতু প্রবেশ করবে। সেই সময় মন মানসিকতার ওপর ঠিক কেমন প্রভাব পড়বে তা আমরা আলোচনা করব। এবং 1 মানে লগ্ন, অর্থাৎ লগ্ন যদি আপনার কন্যা হয় তাহলে লগ্ন হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যকে নির্দেশ করে। কেতু সেই সময় অক্টোবর মাসে আপনার লগ্নের ওপরেই প্রবেশ করে আপনার শরীর স্বাস্থ্যের ওপরে ঠিক কী প্রভাব ফেলবে তা আমরা আলোচনা করে নেব। কিন্তু বর্তমানে কেতু এখন 2nd হাউসে বসে আছে, যা অক্টোবর মাসে আপনাদের লগ্ন বা রাশিতে প্রবেশ করবে। এবার বর্তমানে যে কেতু 2nd হাউসে বসে আছে, 2nd হাউস হচ্ছে আমাদের অর্থ এবং পরিবার। অর্থ এবং পরিবারের জায়গায় কেতু থেকে ঠিক কেমন রেজাল্ট দেবে তা আমরা বিস্তারিত আলোচনা করব।
এরপর থার্ড হাউস, ফোর্থ হাউস, এই জায়গাগুলোয় কোনো গ্রহ নেই, কিন্তু ফোর্থ হাউসের যে লর্ড বৃহস্পতি, সেই বৃহস্পতি বর্তমানে মীন রাশির ঘরে অর্থাৎ নিজের ঘরেই স্ট্রংভাবে স্বক্ষেত্র হয়ে আছে। তার মানে বৃহস্পতি সেভেন্থ হাউসের ওপর স্ট্রং রেজাল্ট দেবে। সেভেন্থ হাউস হচ্ছে আমাদের বিয়ে এবং ব্যবসাকে নির্দেশ করে। তাই বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ যখন সেভেন্থ হাউসে বসে আছে, তখন এই জায়গায় অবশ্যই কিছু বড়সড় পরিবর্তন আনবে। এরপর এই সেভেন্থ হাউসেই দেখতে পাওয়া যাচ্ছে অক্টোবরে যেরকম কেতু লগ্নে প্রবেশ করবে, তেমনি রাহু সেভেন্থ হাউসে প্রবেশ করবে। কিন্তু সেই সময় বৃহস্পতি এপ্রিল মাসেই, অর্থাৎ এই বছরের এপ্রিল মাসে এইটথ হাউসে চলে আসছে। কিন্তু এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এই রাহুর সাথে একসাথে এইটথ হাউসে অবস্থান করছে। এইটথ হাউস হচ্ছে আমাদের যাবতীয় হঠাৎ কোনো কিছু ঘটনা। এইটথ হাউস বাধা বিপত্তি এইগুলোকেও নির্দেশ করে। এইটথ হাউস বদনামও দেয়। সেই জায়গায় বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ যখন এপ্রিল মাসে চলে আসবে, তখন ঠিক কতটা শুভ করবে? কারণ বৃহস্পতি এপ্রিল মাসে এসে দেখবে যে সেখানে রাহু অবশ্যই আগে থেকেই বসে আছে। তাই এপ্রিল মাসের পর থেকে বৃহস্পতি এবং রাহু একত্র হবে। সেই শুভ ফল তখন কতটা দিতে পারবে তা আমরা আলোচনা করব। কিন্তু পরবর্তী সময় বৃহস্পতি এখানে একাই থেকে যাবে এবং রাহু অক্টোবর মাসে আপনাদের বিয়ে বা বিবাহিত স্থানে পৌঁছে যাবে। ব্যবসার জায়গা হচ্ছে এই সেভেন্থ হাউস, এখানে রাহু পৌঁছে যাবে। এছাড়া শনি আমরা দেখতে পাচ্ছি সিক্সথ হাউসে আছে। সিক্সথ হাউস হচ্ছে আমাদের রোগ ভোগের জায়গা, সিক্সথ হাউস হচ্ছে আমাদের চাকরির জায়গা। এই দুই ক্ষেত্রে আমাদের শনি কেমন রেজাল্ট দেবে, বা সিক্সথ হাউস হচ্ছে আমাদের যে কোনো কম্পিটিশনের জায়গা, শত্রুতার জায়গাও হলো কিন্তু এই সিক্সথ হাউস। এখানে থেকে শনি ঠিক কেমন রেজাল্ট দেবে? এই শনি আমাদের ফিফথ হাউস অর্থাৎ সন্তান বা প্রেমের ঘরের লর্ড হচ্ছে এই শনি, যে সিক্সথ হাউসে খুব স্ট্রং জায়গায় আছে। তাহলে এখানে থেকে শনি কেমন রেজাল্ট দেবে, এই সমস্ত ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আসি শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যাবে। সাধারণত রোগ দেখা হয় কিন্তু এই সিক্সথ হাউস থেকেই। সিক্সথ হাউসে জানুয়ারি মাস থেকেই অর্থাৎ বছরের শুরু থেকেই শনি বসে আছে। শনির কারণে যেসব রোগগুলো হয় সেগুলো হলো সাধারণত পায়ের ব্যথা, জয়েন্ট পেন, হাড়ে গাঁটে ব্যথা, এগুলো কিন্তু বাড়া কমা হতে পারে। এছাড়া শনি মানেই যেহেতু পুরানো, তাই এই সময় পুরানো কোনো রোগ আপনাকে ভোগাতে পারে। হয়তো যে রোগটা বহু পূর্বে ছিল, ঠিক হয়ে গেছিল, কিন্তু সেটাই আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে সবার ক্ষেত্রে হবে না। যাদের ব্যথা যন্ত্রণার কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো একটু বাড়তে পারে, বা যাদের শনি রাহুর কোনো রকম কম্বিনেশন হরোস্কোপে, তাদের পার্সোনাল হরোস্কোপে অলরেডি আছে, তাদের ক্ষেত্রে দশাতেও যদি এই সময় শনি বা রাহুর কোনো গ্রহ থাকে, তাহলে এই ধরনের সমস্যাটা কিছুটা আসতে পারে। এছাড়া শনি আমাদের কিছুটা দুঃখ, হতাশা ইত্যাদি দিয়ে থাকে। তাই যাদের মানসিক কিছু প্রবলেম আছে, প্রায় আপনাদের ভালো লাগে না বা ডিপ্রেশন, হতাশা, এই সব ব্যাপারে যারা প্রায়ই ভোগেন, তাদেরও কিন্তু এই ধরনের ঘটনা একটু প্রভাবিত করতে পারে। যদিও শনি কিন্তু এখানে স্ট্রং আছে, অর্থাৎ পজিটিভ রেজাল্ট দেবে। তাই শনি যেহেতু আবার পঞ্চম ঘরের অধিপতি, 5 হচ্ছে আমাদের এই সিক্সথের দ্বাদশ, অর্থাৎ যাই রোগ হোক না কেন, রোগ মুক্তির রাস্তাও কিন্তু একটা দেখা যাচ্ছে। এবার শুধু সিক্সথ হাউস নয়, আমাদের লগ্ন যেহেতু আমাদের শরীরকে ইন্ডিকেট করে, তাই আমাদের লগ্নটাও দেখে নিতে হবে। কন্যা লগ্ন বা কন্যা রাশির লর্ড বুধ, তাই যখন বুধ নিচস্থ থাকবে তখন আপনাদের শরীর একটু দুর্বল থাকবে। যেমন বুধ নিচস্থ হবে এই জায়গাটায়, অর্থাৎ মীন রাশির ঘরে, সেটা হলো 16ই মার্চ থেকে 31শে মার্চ। এই সময়টা আপনাদের শরীরের ইমিউনিটি পাওয়ার একটু কমবে এবং তার ফলে আপনাদের শরীর একটু দুর্বল থাকবে। এই সময়টা আপনাদের একটু সাবধান থাকতে হবে। বুধ তারপর এপ্রিল মাসেও কিন্তু এই এইটথ হাউসে চলে আসবে। সেই সময়ও কিছুটা
হেলথ নিয়ে আপনি ভুগতে পারেন। তবে আবার এই বুধের কারণেই আপনার শারীরিক দিক থেকে একটু স্ট্রং থাকবেন যখন বুধ স্ট্রং থাকবে। যেমন বুধ আপনার রাশিতে বা লগ্নতে প্রবেশ করবে অক্টোবর মাসে, 1 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত বুধ এই জায়গায় থাকবে। এই সময় আপনার ছোটোখাটো যাই রোগ থাকুক না কেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ এই সময় আপনাদের হেলথ ভালো যাবে। এছাড়া বুধ আবারও, এই রাশির ঘরটা হচ্ছে বুধের ঘর, এই জায়গাটায় প্রবেশ করবে 24 জুন থেকে 28 জুলাই। তখনও শরীর স্বাস্থ্য কিন্তু আপনার কিছুটা ভালো যাবে। অর্থাৎ জুন জুলাই মাস এবং অক্টোবর মাস, এই সময় দুটোতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, ছোটোখাটো রোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবার আসছি আমাদের পড়াশোনা, অর্থাৎ ছাত্রছাত্রীদের 2023টা কেমন যাবে সেই নিয়ে আলোচনায়। দেখুন, পড়াশোনার মেন হাউস হচ্ছে আমাদের এই 4th হাউস। এখানে বর্তমানে কোনো গ্রহ নেই, কিন্তু এখানকার যে অধিপতি বা লর্ড সেটা হচ্ছে বৃহস্পতি। আর এই বৃহস্পতি বর্তমানে 7th হাউসে আছে এবং এটা মীন রাশির ঘর। বৃহস্পতি এই ঘরের নিজেই মালিক, তাই বৃহস্পতি অবশ্যই এখানে স্ট্রং এবং পজিটিভ রেজাল্ট দেবে। তাই স্কুল এডুকেশনের ক্ষেত্রে এপ্রিল অবধি খুবই ভালো রেজাল্ট আশা করা যায়। এছাড়াও কেতু আবার এই অক্টোবর মাসে আপনাদের রাশিতেই প্রবেশ করবে, অর্থাৎ 2023-এর অক্টোবর মাসে। কেতু যদি আপনার জন্মছকে শুভ থাকে, তাহলে অক্টোবরের পর থেকে যারা আপনারা পড়াশোনাতে কোনো রকম গবেষণা করছেন, কোনো রিসার্চ করছেন, তাদের জন্য অবশ্যই ভালো হবে। তবে এই বছর সবথেকে ভালো সেটা কি, সেটা হচ্ছে শনি। শনি হচ্ছে আপনাদের 6th হাউসে আছে এবং এখানে শনি খুব স্ট্রং পজিশনে আছে। 6th হাউসকে আমাদের যে কোনো কম্পিটিশনের জায়গা হিসাবে ধরা হয়। তাই শনি এই 6th হাউসে থাকার দরুন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। এছাড়া শনি এই 6th হাউসে বসে দ্বাদশ ঘর এবং তৃতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ ঘর থেকে ব্যয় বিচার করা হয় এবং 3rd হাউস আমাদের গণিত বা অঙ্ককে নির্দেশ করে। এদিকে শনি স্ট্রাকচারাল অঙ্ককে নির্দেশ করে বা স্ট্রাকচারাল ম্যাথমেটিক্সকে ইন্ডিকেট করে। আর 6th হাউস হচ্ছে ডেটা স্ট্রাকচারের হাউস। তাই যারা বিজনেস কমার্স নিয়ে পড়ছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। ব্যাংক রিলেটেড জবের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও এই বছরটা ভালো। এবং শনির কারণে যারা কোনো রকম স্কুল এডুকেশন ছাড়াও যে কোনো রকম টেকনিক্যাল পড়াশোনা এইসবের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা করছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা, পুরো বছরটাই যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। এগুলো ছিল পড়াশোনার জন্য ভালো কিছু রেজাল্ট। অর্থাৎ পড়াশোনায় ভালো ফল পেতে গেলে আপনার পার্সোনাল হরোস্কোপে আমরা যেটা দেখলাম, সেটা বৃহস্পতি, শনি এবং কেতু এই 3টে গ্রহকেই ভালো থাকতে হবে। কিন্তু যদি আপনার পার্সোনাল হরোস্কোপে বৃহস্পতি খারাপ জায়গায় থাকে, অর্থাৎ বৃহস্পতি যদি কোনো রকমভাবে বক্রি থাকে, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, সেই সময়টা আপনার পড়াশোনার জায়গায় কিছুটা উইক আপনারা ফিল করবেন। বৃহস্পতি 7th হাউসে, অর্থাৎ এই স্ট্রং জায়গা ছেড়ে ট্রানজিট করবে 8th হাউসে। এখানে যেহেতু অলরেডি রাহু বসে আছে, তাই এপ্রিলের পর বৃহস্পতি রাহুর সাথে সহাবস্থান করবে। যদি আপনার জন্মছকেও বৃহস্পতি কোনোভাবে রাহু দ্বারা এফেক্টেড থাকে, তাহলে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা খারাপ ফল হবে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। এই সময় যদি আপনার কোনো পরীক্ষা হয়, তাহলে আপনি সেই পরীক্ষার মার্কস ততটা ভালো নাও পেতে পারেন। এই সময় স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে একটা সম্পর্ক বা রিলেশনের কিছু খারাপ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আপনার পার্সোনাল জন্মছকে কেতু ভালো যদি না থাকে, তাহলে কি হবে, অক্টোবরের পর কেতু আপনার রাশিতেই চলে আসছে। রাশি মানেই আমি একটু আগেই বললাম মন। আপনার মন মানসিকতা দিয়ে আপনি সমস্ত কাজকর্ম করেন। তাই এখানে যখন কেতু চলে আসবে, তখন কি হবে, আপনার পড়াশোনাতে মন বসবে না। অর্থাৎ এটা সবার ক্ষেত্রে নয়। আপনার পার্সোনাল হরোস্কোপে যদি কেতু খারাপ থাকে, তাহলে এটা যারা পড়াশোনা করছেন তাদের জন্য হবে। পড়াশোনা করতে মন বসবে না, একটুখানি পড়েই আপনাদের একটা ওভার কনফিডেন্স চলে আসবে।
এবং মনে হবে যে আপনি পেরে যাবেন, কিন্তু সেইটাই আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এবার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আলোচনা যেটা, সেইটাই শোনার জন্য কিন্তু আমাদের এই রাশিফল প্রচুর মানুষ দেখেন, সেটা হলো ক্যারিয়ার বা প্রফেশন বা চাকরি, ব্যবসা, স্বাধীন পেশা, এই সব জায়গাগুলো। তো প্রথমেই আসছি 2023 সালে আপনাদের চাকরিজীবী যারা আছেন তাদের লাইফটা কেমন যাবে, বা যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের কি হবে। দেখুন, চাকরির জন্য আমরা 6th হাউসকে ধরি, আর এই ঘরের অধিপতি বা লর্ড শনি জানুয়ারি 17 তারিখে অলরেডি এখানে চলে এসেছে। তাই নিজের ঘরে শনি তো এসেইছে, তার সাথে এটা শনির স্ট্রং পজিশন। তাই চাকরি ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন আমরা অবশ্যই দেখতে পাবো এই 2023 সালে কন্যা রাশি বা কন্যা লগ্ন মানুষদের ক্ষেত্রে। শনির কারণে যে কোনো ধরনের ব্যাংকিং সেক্টর, আইনি পেশা, এগ্রিকালচারাল জব বা যে কোনো ধরনের টেকনিক্যাল জব, এই সব দিকে খুবই ভালো ফল পাওয়া যাবে। এই সময় যারা ফ্রেশার্স আছেন, যেহেতু শনি এখানে স্ট্রং আছে, তাই আপনারা অবশ্যই নতুন চাকরির জন্য চেষ্টা করতেই পারেন। সেটা স্থায়ী চাকরি হোক বা অস্থায়ী চাকরি, সরকারি চাকরি হোক বা বেসরকারি, যে কোনো চাকরির জন্য আপনারা কিন্তু এখন চেষ্টা করতে পারেন। 6th হাউসকে কম্পিটিশন হিসাবে ধরা হয়, তাই শনি এখানে স্ট্রং থেকে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর দিকে অবশ্যই সহযোগিতা করবে। আর আপনি যদি অলরেডি চাকরিজীবী হন, তাহলে ডিপার্টমেন্টাল এক্সাম বা আপনাদের গ্রেডেশন, আপগ্রেডেশন, এইসব এক্সামগুলোর দিক থেকেও কিন্তু ভালো সময় এই বছরটা। এবার শুধু 6th হাউস নয়, 10th হাউসকে কিন্তু আমাদের ন্যাচারাল কর্মস্থান হিসাবে ধরা হয়। এখানকার লর্ডকে, এখানকার লর্ড হচ্ছে বুধ। এই বুধ আপনাদের লগ্ন বা রাশিরও লর্ড। তাই বুধের সারা বছরের ইম্পর্টেন্ট অবস্থান বা বুধ যখন যখন যে যে জায়গায় প্রবেশ করবে তখন তখন আপনাদের কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে। যেমন বুধ নিচস্থ থাকবে 16 থেকে 31 মার্চ, এই জায়গাটা বুধ নিচস্থ থাকবে। এই সময়টা আপনাদের কাজের পরিবেশ, কাজের ক্ষেত্রে একটু উইক সিচুয়েশন, কাজের পরিবেশ কিছুটা সমস্যাবহুল, এগুলো হতে পারে। এরপর মার্চ মাসের পর আবার বুধ চলে আসবে এই জায়গাটায়, অর্থাৎ 8th হাউসে। 8th হাউস এমনিতেই আমাদের ন্যাচারাল ম্যালেফিক হাউস বা খারাপ হাউস হিসাবে ধরা হয়, তাই এই সময় নানান রকম বাধা বা অবস্টাকেল দেখা দেবে। বুধ 8th হাউসে থাকছে এপ্রিল মাসটা, তাই এই সময় কাজের জায়গায় একটু দুর্বল সিচুয়েশন আপনি ফিল করতে পারেন। কর্ম পরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্ট এই সময় খুব একটা ভালো নাও যেতে পারে। এছাড়া রবি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ শনির সাথে একসাথে থাকবে। যাদের জন্মছকে শনি রবির কোনো খারাপ কম্বিনেশন আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করতে পারেন। এটা কখন? ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মার্চ মাসটা একটু দুর্বল দেখা যাচ্ছে, কিন্তু তারপর মে মাসটা একদমই ঠিক থাকছে কর্মর দিকে। তারপর আবার 24শে জুন থেকে 28শে জুলাই, মানে পুরো জুলাই মাসটাই ধরুন, বুধ তার নিজের ঘরে অর্থাৎ আপনার কর্মঘরে যাচ্ছে এবং সেখানে কিন্তু বুধ স্ট্রং হচ্ছে। কাজের দিকটা আপনার ওই সময়টা ভালোই যাবে এবং ওই সময় কর্মক্ষেত্রে নানান রকম ডেভেলপমেন্ট, নতুন কিছু কর্মতে যোগ করা বা নতুন কিছু চিন্তাভাবনা কর্মর দিক থেকে এই সময়টা আপনারা শুরু করতে পারেন। এরপর আসছি যারা আপনারা স্বাধীন পেশা বা সেলফ প্রফেশন নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে 2023 সালটা কেমন যাবে। দেখুন, সেলফ প্রফেশনের হাউস হচ্ছে আমাদের 5th হাউস। এখানকার লর্ড হচ্ছে শনি। শনি মানেই কি? শনি মানেই হলো পরিশ্রম। তাই এই বছর সেলফ প্রফেশনের ক্ষেত্রে, বা এটা শুধু সেলফ প্রফেশন বলবো না, চাকরি, সেলফ প্রফেশন বা বিজনেস যাই হোক না কেন, তাতে আপনাদের কর্মের জায়গায়, কাজের জায়গায় বেশ হার্ড পরিশ্রম থাকবে। এছাড়া শনির স্বভাবটাই হচ্ছে, শনি সব কিছু সহজে পেতে দেয় না, একটু পরিশ্রম করে তারপরেই কিন্তু শনি পাওয়ায়। এবার পরিশ্রমের হাউসটাও কিন্তু আমাদের এই 6th হাউস। তার মানে আপনাদের সেলফ প্রফেশনের লর্ড যে শনি, সে পরিশ্রমের হাউসেই চলে যাচ্ছে। এমনিতেই আপনাদের রাশি বা লগ্ন হচ্ছে কন্যা, তাই আপনার লাইফটাই কিন্তু স্ট্রাগল লাইফ, যা আমার ভিডিওর প্রথম দিকেই বলেছি। তবে যদি আপনারা বেশ পরিশ্রম করেন
তাহলে এই বছরটা আপনাদের জন্য সেই পরিশ্রমের মূল্য অবশ্যই পেয়ে যাবেন। তবে বছরের শুরুর 4টে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই পর্যন্ত কিন্তু সেলফ প্রফেশনের জন্য অবশ্যই ভালো। সেলফ প্রফেশন বা স্বাধীন পেশায় যারা আপনারা যুক্ত আছেন, এই সময় আপনাদের নতুন কোনো কাজ নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। অনলাইনে যারা কাজ করছেন, এরকম ধরনের কাজগুলোও কিন্তু এই সময় ভালো প্রসার পাবে, কারণ শনি এই 6th হাউসে বসে 3rd হাউসে একটা দৃষ্টি দিচ্ছে। 3rd হাউস হচ্ছে আমাদের যাবতীয় অনলাইন যেসব কাজগুলো সেইগুলোকে ইন্ডিকেট করে। তবে এপ্রিলের পর থেকে বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে 8th হাউসে ট্রানজিট করছে এবং বৃহস্পতির দৃষ্টি 4th হাউসের ওপর পড়বে। তাই আপনাদের পার্সোনাল হরোস্কোপে বৃহস্পতি কোনোভাবে যদি রাহু দ্বারা এফেক্টেড থাকে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, বিশেষত যারা বাড়িতে বসেই কোনো কাজকর্ম করেন, কারণ 4th হাউস হচ্ছে আমাদের বাড়ি ইন্ডিকেট করে। কিন্তু যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি ভালো থাকে, তাহলে আবার বাড়ি থেকে যেসব কাজকর্মগুলো হয় সেগুলো আপনাদের জন্য ভালো হবে। এছাড়া এবার আসছি আমাদের বিজনেসের কথায়। 2023-এর এপ্রিল পর্যন্ত বিজনেসের জন্য ভালো সময় আপনারা পাচ্ছেন, তার কারণ বিজনেসের ঘর হলো আমাদের এই 7th হাউস, আর 7th-এর লর্ড বৃহস্পতি এই ঘরেই স্ট্রং রেজাল্ট দিচ্ছে। তাই এপ্রিল অবধি বিজনেসের ব্যাপারটা অবশ্যই পজিটিভ থাকছে। নতুন বিজনেস খোলার ক্ষেত্রেও এই সময় আপনারা এগিয়ে যেতে পারেন। পুরনো বিজনেসে যারা আছেন তাদের কিছু ডেভেলপমেন্টের জন্য নতুন কিছু চিন্তাভাবনা আপনারা এই সময়টা করতে পারেন। এছাড়া শনি স্বক্ষেত্র থাকার জন্য লোহা বা লৌহজাত দ্রব্য, মাটির তলার জিনিসপত্র, কয়লা, যে কোনো রকমের ইঞ্জিনিয়ারিং ফিল্ড, টেকনিক্যাল ফিল্ড, জেমস্টোন, এই ধরনের ব্যবসাগুলো বা কোল্ড স্টোরেজের ব্যবসা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এরপর এপ্রিল মাসের পর বৃহস্পতি 7th হাউস থেকে ট্রানজিট করে যাচ্ছে 8th হাউসে এবং দৃষ্টি দেবে 4th হাউসের উপর। তাই 4th হাউস কি? 4th হাউস হচ্ছে আমাদের যে কোনো রকমের হ্যান্ডমেড কোনো কাজ বা নার্সিং বিজনেস, বাড়ি থেকেই যে সমস্ত বিজনেসগুলো করা হয়, ফিশারিজ বিজনেস, তারপরে গাড়ির বিজনেস, এগুলো কিন্তু এপ্রিল পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। তবে বৃহস্পতি কিন্তু এই সময় অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে রাহুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাই বৃহস্পতি আপনার জন্মছকে ভালো থাকাটা খুবই জরুরি। কিন্তু যদি আপনার পার্সোনাল জন্মচাটে বৃহস্পতি কোনোভাবে ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে কিছু প্রবলেম এসে যেতে পারে। রাহু একইভাবে কিন্তু রেজাল্ট দেয় না, যা দেয় রাহু কিন্তু আপ ডাউন করাতে থাকে। বৃহস্পতির প্রভাবে ডেভেলপমেন্ট হয়তো হতে পারে, কিন্তু রেজাল্ট একটু আপ ডাউন হতে থাকবে। নতুন বিজনেস খোলার ক্ষেত্রেও এপ্রিল থেকে অক্টোবর এই সময়টা একটু ডিস্টার্ব থাকছে। এবার অক্টোবরের পরের সময়টাও নতুন বিজনেস করার ক্ষেত্রে একটু সাবধানেই থাকতে হবে, কারণ এই সময়ের পর আবার বিজনেসের ঘরে অর্থাৎ 7th হাউসে রাহুর প্রবেশ ঘটবে। তাই এই 2023-এ যদি আপনার নতুন কোনো বিজনেস খোলার থাকে, তাহলে কিন্তু একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া ভালো হবে। অর্থাৎ অক্টোবরের পর যখন রাহু প্রবেশ করবে বিজনেসের ঘরে, তখন বিজনেসের মেইন রেজাল্ট কিন্তু রাহুই দেবে। রাহু বিজনেসের ঘরে ভালোই রেজাল্ট দেয়, কিন্তু হঠাৎ করেই রাহুর স্বভাব অনুযায়ী একটু মুড চেঞ্জ করে দিতে পারে, কারণ পরিবর্তনশীলতাই কিন্তু রাহুর ধর্ম। তাই তখন বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করেই কোনো চেঞ্জের কথা আপনার মাথায় এসে যাবে, আর রাহু মানেই কিন্তু কিছু ভুল করিয়ে দিতে পারে। তাই ওই সময়টা আপনার কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া ভালো হবে। এরপর 2023টায় আপনাদের মেনলি ফিনান্সিয়াল কন্ডিশন অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কেমন যাবে সেই নিয়ে আলোচনা। অর্থনৈতিক অবস্থার জন্য সাধারণত আমাদের যে দুটো হাউস দেখা হয় সেটা হচ্ছে 2nd হাউস এবং আমাদের এই 11th হাউস। বাকি হাউসগুলোরও গুরুত্ব আছে, তবে মেন যে দুটো হাউস সেটা হচ্ছে 2nd আর 11th। 11th হচ্ছে আমাদের ইনকামের হাউস, আর 2nd হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স বা সঞ্চিত অর্থ অর্থাৎ পঞ্জীকৃত অর্থ, সেটা হলো আমাদের 2nd হাউস। এবার এই 11th হাউসে 2023-এ কোনো গ্রহ নেই,
এবার এই 11th হাউসে 2023-এ কোনো গ্রহ নেই, কিন্তু বৃহস্পতি এপ্রিল মাস অবধি 7th হাউসে বসে 11th হাউসের ওপর দৃষ্টি দিচ্ছে। তাই যদি আপনার জন্মছকে বৃহস্পতি ভালো থাকে তাহলে এপ্রিল মাস অবধি আপনার অর্থের জায়গাটা ভালোই যাবে। এরপর বৃহস্পতি 7th হাউস থেকে 8th হাউসে ট্রানজিট করবে। 8th হাউসে বৃহস্পতি এসে সঞ্চয়ের ঘরে অর্থাৎ 2nd হাউসের ওপর দৃষ্টি দেবে। তাই সঞ্চয় তো অবশ্যই হবে, কিন্তু ফাটকা লাভগুলোতে খুব একটা হতে দেবে না, কারণ বৃহস্পতির ওপর এই শনির দৃষ্টি থাকছে। এবার জন্মছকে যদি বৃহস্পতি বক্রী থাকে বা রেট্রোগেট থাকে তাহলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি সময়টা আপনাদের সাবধান থাকতে হবে। কোনো রকম যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের দিক থেকে আপনাদের কিন্তু ওই সময়টা সাবধান থাকতে হবে। যে কোনো ধরনের ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এইসব দিক থেকেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। এবার আপনার জন্মছকে শনি গ্রহকেও কিন্তু ভালো থাকতে হবে, কিন্তু যদি শনি বক্রী থাকে আপনার পার্সোনাল জন্মছকে তাহলে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের, আমি এর আগের রাশিতে বলেছিলাম আপনারা এই ভিডিওটা শুনতে শুনতে একটা পেন খাতা নিয়ে বসবেন। আমি যে টাইমটা যখন যে ঘটনাগুলো বলছি সেই ঘটনাগুলো একটু নোট করে রাখুন, যাতে পরে আপনাদের মনে থাকে কোন সময়টা আমি কতটা এগিয়ে যেতে বলছি এবং কোন সময়টা আপনাদের একটু সাবধান থাকতে বলছি কি বিষয় থেকে। তাহলে শনি যদি আপনার জন্মছকে বক্রী থাকে তাহলে জুন থেকে নভেম্বর পর্যন্ত বড়সড় কোনো ইনভেস্টমেন্ট থেকে সাবধান থাকতে হবে, কারণ গ্যালাক্সিতেও কিন্তু সেই সময় শনি বক্রী হচ্ছে। জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত পুরনো কিছু কেনাকাটি এবং শেয়ার, ফাটকা, লটারি, মিউচুয়াল ফান্ড এবং যে কোনো রিস্কি ফান্ড ম্যানেজমেন্ট যেগুলো আছে সেগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। এমনিতেই আপনার যেটা ব্যাংক ব্যালেন্স আছে বা সঞ্চিত অর্থ আছে সেটা যাতে ভুল দিকে খরচ না হয়ে যায় সেই দিকে হাইলি অ্যালার্ট থাকতে হবে, কারণ 2nd হাউসে এখন কেতু বসে আছে এবং কেতু এখানে থাকবে অক্টোবর পর্যন্ত। তাই অক্টোবর পর্যন্ত আপনাদেরকে এই ইনভেস্টমেন্টের জায়গায় অবশ্যই সাবধান থাকতে হবে। অক্টোবরের পর কিন্তু ফিনান্সিয়াল দিকটা ভালোই সাপোর্ট করবে। তো এই গেল মোটামুটি আমাদের ক্যারিয়ার রিলেটেড এবং অর্থ রিলেটেড ব্যাপার। এবার যেটা আমরা আসছি সেটা হচ্ছে প্রেম বা আপনাদের লাভ রিলেশন ম্যাটার নিয়ে। 2023 সালে নতুন যারা প্রেম করতে চাইছেন বা চলেছেন তাদের জন্য একটু আলাদা রকম হবে, আর যারা অলরেডি কোনো প্রেম সম্পর্কের সাথেই জড়িয়ে আছেন তাদের জন্য আবার একটু অন্যরকম হবে। তো প্রথমেই আমি বলি যারা অলরেডি এখন কোনো প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন তাদেরকে নিয়ে। প্রেম মানেই হচ্ছে কি, প্রেম মানেই হচ্ছে আমাদের 5th হাউস, আর এই ঘরের লর্ড বা অধিপতি হলো শনি। শনি এই বছর প্রেমের ঘর ছেড়ে তার পরের ঘরে ট্রানজিট করেছে, তাই প্রেমের ক্ষেত্রে বড় কিছু পরিবর্তন এসে যাচ্ছে 2023 সালে। শনি একটা সৎ গ্রহ, উল্টোপাল্টা কাজ খুব একটা করতে দেয় না এই শনি। তাই যদি আপনার প্রেম শুধুমাত্র আকর্ষণ বা মোহের দ্বারা হয়ে থাকে তাহলে কিন্তু জানুয়ারি মাসের পর থেকেই আপনাদের নিজেদের মধ্যে অশান্তি বাড়তে থাকবে এবং তারপর ওই প্রেম কেটে যাবে। যে প্রেম বিয়ে অবধি এগোনো নয় তবুও টাইম পাসের জন্য করে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম কেটে যাওয়ার বেশ পসিবিলিটিস আছে। এবার শুধু এমনি এমনি কাটবে না, ঝগড়া করেই কাটবে, কারণ শনি এখন যেখানে বসে আছে সেটা হচ্ছে 6th হাউস। এই হাউসটা ঝগড়াকেই নির্দেশ করে, তাই প্রেমের মধ্যে ঝগড়া, অশান্তি এই 2023 সালে আছেই। যেগুলো উল্টো পাল্টা প্রেম তাদের তো ঝগড়া আছেই, আবার যাদের প্রেম ঠিকঠাক কোনো আকর্ষণ মোহ দ্বারা তৈরি নয় অর্থাৎ ভালো প্রেম, তাদের মধ্যেও কিন্তু এবছর একটা ঝগড়ার জায়গাটা দেখা যাচ্ছে। শনি যেহেতু পুরানো ব্যাপারকে বোঝায় তাই এই বছর যে কোনো পুরনো বিষয়গুলো নিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা বা অশান্তি চলার খুব সম্ভাবনা আছে। এছাড়া এমনিতেও যাদের প্রেমের মধ্যে প্রায় ঝগড়াঝাটি, অশান্তি হয়, জানুয়ারি মাসের পর থেকে আস্তে আস্তে দেখবেন সেই ঝগড়া কিন্তু আপনাদের বাড়তে পারে। তো প্রেমের ক্ষেত্রে যারা অলরেডি প্রেম রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে একটু এই ধরনের ব্যাপারগুলোকে এড়িয়ে চলতে হবে এবং খুব সফটলি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে।
যাদের প্রেম অলরেডি একটু নড়বড়ে আছে, যে কোনো মুহূর্তে বেরিয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি আপনার জন্মছকে শনি বক্রী থাকে বা রেট্রোগেট থাকে, তাহলে জুন থেকে নভেম্বরের মধ্যে প্রেমের জায়গাটা আপনাদের একটু ঢিলেমি, একটু নড়বড়ে সিচুয়েশান আপনারা ফিল করতে পারেন। কিন্তু যেহেতু এই বছর শনি খুব স্ট্রং এবং পজিটিভ জায়গায় আছে, তাই এই বছর নতুন প্রেমের যোগাযোগ অবশ্যই আছে। এবার এটা গেল প্রেম রিলেটেড ব্যাপার নিয়ে। এবার আসছি 2023 সালে বিয়ের যোগ আছে কিনা, বা যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহিত সম্পর্কটা কেমন যাবে সেই নিয়ে আলোচনা। বিয়ে মানেই আমাদের 7th হাউস। আপনাদের রাশি সাপেক্ষে এই হাউস বৃহস্পতির হাউস, এবং এপ্রিল পর্যন্ত এই বৃহস্পতি এই হাউসেই থাকবে, অর্থাৎ নিজের ঘরেই থাকবে। নিজের ঘরে বৃহস্পতি খুব স্ট্রং এবং পজিটিভ রেজাল্ট দেবে, তাই এপ্রিল পর্যন্ত আপনাদের বিয়ের যোগ খুবই স্ট্রং থাকছে। এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিয়ে করবেন অথচ অযথা ডেট ফাইনাল না করে শুধু শুধু পিছোচ্ছেন। তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এপ্রিল মাস পর্যন্ত সময়টা কিন্তু বিয়ের জন্য যথেষ্ট ভালো। তারপর কিছু সমস্যা অবশ্যই থাকবে। দেখুন, এমনিতেই আপনাদের রাশি বা লগ্ন, তার লর্ড হচ্ছে কে না বুধ। বুধ আপনাদের কি করে? বুধ মানেই হচ্ছে একটা দোনমনো, এটা করব না ওটা করব, এটা করব না ওটা করব। যদিও কন্যা লগ্ন বা রাশির লর্ড বুধ, মিথুন রাশি মিথুন লগ্নের লর্ডও হচ্ছে বুধ। মিথুনের যে বুধ তাকে একটু ইম্যাচিওর বলা যেতে পারে, কিন্তু কন্যার যে বুধ সে একটু ম্যাচিওর বুধ। অতটা দোনমনো করবেন না যতটা মিথুনরা করে, কিন্তু তবুও তো আপনাদের মন কিছুটা দোনামনো থাকেই। আপনারা নিজেরা ঠিক করতে পারেন না কোনটা ঠিক করা উচিত, কোনটা ঠিক করা উচিত নয়। তাই এই সময় বিয়ের ক্ষেত্রেও যদি আপনারা মোটামুটিভাবে একটু দোনামনো সিচুয়েশনের মধ্যে থাকেন, তাহলে আমি বলবো এপ্রিল মাস পর্যন্ত আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে। এবার তারপর কি? এপ্রিল মাস পর্যন্ত লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দু রকমেরই যোগ আছে। তবে সেকেন্ড ম্যারেজের যোগ আছে, তবে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলবো যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া ভালো হবে। এপ্রিল মাসের পর বৃহস্পতি তার নিজের ঘর ছেড়ে, কারণ এপ্রিল পর্যন্ত ভালো বললাম, এপ্রিলের পর বৃহস্পতি তার নিজের ঘর ছেড়ে ট্রানজিট করে যাচ্ছে 8th হাউসে, এবং 8th হাউস আমাদের যত রকমের বাধা বিপত্তিকে ইন্ডিকেট করে। তাই কোনো না কোনো বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে এই বিয়ের যোগ তখন তৈরি হবে এপ্রিল মাসের পর। এছাড়া বৃহস্পতি যখন তার নিজের ঘর ছেড়ে 8th হাউসে চলে যাচ্ছে, তখন সেখানে রাহু অলরেডি উপস্থিত আছে, অর্থাৎ বৃহস্পতি এবং রাহুর যোগ তৈরি হয়ে যাচ্ছে। এই ঠিক যোগটা যদি আপনার জন্মছকেও থাকে, সেটা নক্ষত্রের মাধ্যম দিয়ে হোক, বা সেটা কনজাংশনের মাধ্যম দিয়ে হোক, বা অ্যাসপেক্টের মাধ্যম দিয়ে হোক, তাহলে কিন্তু আপনাদের বিয়ের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে, এবং এই প্রবলেমটা আপনাদের চলবে অক্টোবর পর্যন্ত। তবে রাহুকে কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব একটা খারাপ বলা হয় না। রাহু বাধা দেয় না, বরং বিয়ের ক্ষেত্রে রাহুকে ঘটক বলা হয়। তাই এপ্রিলের পর বিয়ের যোগ তো থাকছে, কিন্তু যখন বৃহস্পতি এবং রাহু এই ধরনের দুই প্ল্যানেট যুক্ত হচ্ছে, তখন কিছু গন্ডগোল সিচুয়েশন তৈরি হতেই পারে। এবার অক্টোবর পর্যন্ত এই ধরনের সিচুয়েশন তৈরি হলো, কিন্তু অক্টোবর মাসের পর এই ঘটক গ্রহ রাহু সোজা কিন্তু চলে আসছে আপনাদের বিয়ের ঘরে, অর্থাৎ 7th হাউসে। সেই সময় যেহেতু রাহুকে বিয়ের জন্য খারাপ গ্রহ বলা হয় না, তাই দীর্ঘদিন ধরে আটকে থাকা যেসব বিয়ের যোগ, সেগুলো কিন্তু সেই সময় স্ট্রং হয়ে পজিটিভ রেজাল্ট দেবে। জন্মছকে যাদের হঠাৎ বিয়ের যোগ আছে, তাদেরও কিন্তু এই অক্টোবর মাসের পর থেকেই এই ধরনের হঠাৎ বিয়ের যোগটা তৈরি হয়ে যাচ্ছে। এবার রাহু মানেই কিন্তু যে কোনো ধরনের ভুল ভ্রান্তি বা ভ্রম, তাই ওই সময় বিয়ের যোগ তৈরি হলেও সাবধান থাকার কথাই কিন্তু এসে যাচ্ছে। তাহলে সব থেকে ভালো সময় যেটা দেখা গেল, সেটা হচ্ছে এই বছর এপ্রিল মাস অবধি সময়টা। আবার এদিকে বৃহস্পতি যখন গ্যালাক্সিতে বক্রী হবে, তখন কিন্তু রাহু স্ট্রংলি এই 4th হাউসের উপর রেজাল্ট দেবে, আর সেটা 4 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস। এই সময়টা বিয়ের ক্ষেত্রে হঠাৎ করেই অযথা দেরি হওয়া, বাধা বিঘ্নতা আসা, বা বিয়ের ক্ষেত্রে কোনো বিয়ের কথাগুলো মানে ফাইনাল হয়েও
ফাইনালি ম্যাচিওর নাও হতে পারে। এবার আসছি যারা আপনারা অলরেডি বিবাহিত তাদের নিয়ে আলোচনা। দেখুন, বিবাহিত জীবন সম্পর্কে আমি পরপর 3টে ধাপে দেখাবো। প্রথমে বছরের শুরুর দিকটা অর্থাৎ এপ্রিল পর্যন্ত একরকম যাবে, এপ্রিলের পর থেকে অক্টোবর পর্যন্ত আরেক রকম, এবং অক্টোবরের পর থেকে একদম অন্য রকম একটা থাকবে। প্রথমেই বলি এপ্রিল পর্যন্ত কি হচ্ছে। আপনাদের বিয়ের ঘরের অধিপতি বৃহস্পতি 2022-এ প্রায় অনেক দিনই বক্রী ছিল, মানে 2022 মানে গত বছর। তার ফলে যেসব সম্পর্কগুলোর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা নিজেদের মধ্যে কোনো রকম মনোমালিন্য হঠাৎই বেড়েছিল, তাদের এই বছরের শুরুর দিকটা থেকেই সেই সমস্ত সমস্যাগুলো থেকে ভালো হয়ে যাওয়া বা ঠিক হয়ে যাওয়ার যোগ আছে। এরপর এপ্রিলের পর বৃহস্পতি তার নিজের ঘর থেকে সরে যাচ্ছে এবং 8th হাউসে চলে আসছে, যেখানে কিন্তু অলরেডি রাহু আছে। রাহু কিন্তু আপনাদের মধ্যে যেমন প্রচণ্ড একটা টান মোহ তৈরি করাবে, তেমনই আবার প্রচণ্ড সমস্যাও তৈরি করাবে। রাহু এবং বৃহস্পতির প্রভাবে দুজনের সম্পর্কের মধ্যে অযথা সন্দেহমূলক জায়গা তৈরি হবে, পরিবার নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। রাহু এবং বৃহস্পতির এই যোগ থাকবে অক্টোবর অবধি। এরপর রাহু চলে আসবে সোজা আপনাদের বিয়ের ঘরে। এর ফলে একদিক থেকে যেরকম ভালো ঘটবে, তেমনি আবার খারাপও হবে। যাদের জন্মছকে রাহু ভালো আছে তাদের জন্য ভালো ঘটবে, যাদের জন্মছকে রাহু খারাপ আছে তাদের জন্য কিছু খারাপ ঘটবে। তো প্রথমে বলি ভালো কি ঘটবে। যদি আপনার পার্টনারের প্রতি কোনো রকম ভুল বোঝাবুঝির আপনি শিকার হন, বা যদি আপনাদের সম্পর্কের প্রতি টান মোহ আকর্ষণ এই সবগুলোর কারণে দূর হয়ে গিয়ে থাকে, মানে একটা দূরত্ব তৈরি হয়ে থাকে সম্পর্কের মধ্যে, তাহলে রাহু যখন অক্টোবরের পর আপনাদের 7th হাউসে বিয়ের ঘরেতে প্রবেশ করে যাচ্ছে, সেই সময়টা কিন্তু আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে আবার টান অনুভব করতে পারেন, যাদের জন্মছকে রাহু পজিটিভ থাকবে। কিন্তু যদি আপনার জন্মছকে রাহু নেগেটিভ থাকে কোনোভাবে, তাহলে কিন্তু নিজেদের মধ্যে যতই আকর্ষণ থাকুক, নিজেরা যতই বুঝতে পারেন সেটা নিখাদ ভালোবাসা নয়, আকর্ষণ বা কোনো একটা কারণের জন্যই সেই ভালোবাসা চলছে, এবং সেই কারণে নিজেদের মধ্যে অশান্তি বা দূরত্ব তৈরি হতে পারে, বা এক কথায় বলা যায় সম্পর্কের মধ্যে কোনো রকম পরিবর্তন সেই সময় লক্ষ্য করা যাবে। যেহেতু রাহু কিন্তু নিজেই একটা পরিবর্তনের গ্রহ, এবং সে যখন বিয়ের জায়গায় প্রবেশ করছে, বৈবাহিক লাইফের জায়গায় প্রবেশ করছে, তাই বিবাহিত জীবনেতে কিছু পরিবর্তন তো অবশ্যই আসছে। এবার আসি সন্তান যোগ। সন্তান যোগ কেমন আছে 2023-এ? সন্তান আমাদের 5th হাউস, 5th-এর লর্ডকে শনি। সেই শনি আপনাদের রাশি সাপেক্ষে 6th হাউসে স্ট্রং জায়গাতে বসে আছে, কিন্তু 6th হাউস থেকে আমাদের রোগ ভোগ দেখা হয়। তাই যেসব মায়েরা এখন সদ্য সন্তান জন্ম দেবেন, তাদের ক্ষেত্রে বলবো নিজেদের শরীরের প্রতি একটু বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ করে গ্যালাক্সিতে যখন শনি রেট্রোগেট হচ্ছে, অর্থাৎ বক্রী হচ্ছে, সেটা হচ্ছে 17ই জুন থেকে 4th নভেম্বর। এই সময়টা আপনাদের শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন, যারা এই সময়ের মধ্যে কোনো রকমভাবে আপনাদের বাচ্চা ডেলিভারি করাবেন, তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। এছাড়া যেহেতু 5th হাউসে এখন সরাসরি কোনো গ্রহ নেই, তাই কোনো প্রবলেম কিন্তু সন্তান যোগের ক্ষেত্রে নেই, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের সাধারণ বা নর্মাল যে ব্যাপারগুলো, সেটা নিয়ে কিছুটা আলোচনা করি। যেমন হচ্ছে আইনি জটিলতা বা কোর্ট কেস বিষয় নিয়ে আলোচনা। কোর্ট কেসের জন্য যে হাউস গুরুত্বপূর্ণ সেটা হলো 6th হাউস। 6th হাউসের লর্ড হচ্ছে আপনাদের ক্ষেত্রে শনি। 6th হাউসে এই শনি স্ট্রং ভাবে বসে আছে, কিন্তু যে কোনো কোর্ট কেসের ক্ষেত্রে যে পিটিশন দেখা হয় সেটা কিন্তু আমাদের এই 3rd হাউস থেকে দেখা হয়। এই 3rd হাউসের ওপর শনির একটা দৃষ্টিও আছে। এছাড়া আইনের গ্রহ বৃহস্পতি রাহু যুক্ত হয়ে 8th হাউসে এপ্রিল মাসের পর চলে যাচ্ছে, অর্থাৎ এপ্রিলের পর থেকে 3, 6, 8-এর একটা কানেকশন তৈরি হয়ে গেল। ফলে এপ্রিলের পর থেকে আইনি জটিলতা বাড়তে থাকবে।
এপ্রিলের পর থেকে অক্টোবর পর্যন্ত যদি নতুন মামলা মোকদ্দমা একান্তই আপনাদের করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া উচিত। তবে এই যে আমি বললাম আইনি জটিলতা বাড়তে পারে, যত কন্যা রাশি বা কন্যা লগ্ন আছে তাদের কি সবার আইনি জটিলতা বেড়ে যাবে? তা একদমই নয়। যদি আপনার পার্সোনাল হরোস্কোপে কোনো রকম আইনি জটিলতা থাকে, বা যদি আপনার এই সময়তে আইনি জটিলতা থাকা অবস্থায় দশাও যদি আইনি কোনো ব্যাপারকে নির্দেশ করে, তাহলে ট্রানজিটে এই সময় এপ্রিলের পর থেকে এই যে 3-6-8 একটা কানেকশন তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু সেই ধরনের সমস্যাগুলো বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনার পার্সোনাল হরোস্কোপে যদি থাকে তাহলেই হতে পারে। কিন্তু এপ্রিলের পর অক্টোবর পর্যন্ত যদি নতুন মামলা মোকদ্দমা একান্তই করতে হয়, আমি বলবো যাতে না জড়াতে হয়, কিন্তু এমন কিছু কেস থাকে যেগুলোকে করতেই হয়। যদি আপনাদের একান্তই করতে হয় তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া উচিত। শনি 6th হাউসে স্ট্রং থাকার জন্য দীর্ঘমেয়াদী মামলা অর্থাৎ সিভিল বা ক্রিমিনাল দুই ক্ষেত্রেই কিন্তু ভালো ফল দেখা যাবে। যেসব মামলা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল সেগুলো কিন্তু এবার মুভমেন্ট হওয়ার জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। তবে যদি আপনার জন্মছকে শনি রাহু কোনো রকম খারাপ হয় বা শনি রাহুর দ্বারা কোনো রকম কম্বিনেশন তৈরি হয়, তাহলে কিন্তু কিছুটা সমস্যা এই আইনি জটিলতায় আসতে পারে, আইনি কোনো সমস্যা আসতে পারে। এটা ছিল 2023 সালের বার্ষিক বিস্তারিত রাশিফল। এটা ট্র্যাডিশনাল পদ্ধতি দিয়ে কিন্তু রাশিফলটা বানানো হয়েছে। কিন্তু আমার কাছে যদি আপনি পার্সোনালি দেখাতে আসেন, তখন আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি দিয়েই দেখি। কৃষ্ণমূর্তি পদ্ধতিটা শর্টকাটে কেপি পদ্ধতি বলা হয়। কেপি পদ্ধতিটা আপনি এখন ইন্টারনেট সার্চ করলেই দেখতে পাবেন। কেপি পদ্ধতি হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা মোস্ট অ্যাকুরেট সিস্টেম। এই পদ্ধতির মাধ্যমে নিখুঁত বিচার করা যায়। তাই আমার কাছে যারা পার্সোনালি দেখাতে আসেন, তখন আমি কিন্তু শুধুমাত্র রাশিফলটাই বলি না। হতে পারে যে রাশি নিয়ে আলোচনা করা হলো সেই রাশিটাই আপনার, কিন্তু তাও পার্সোনাল হরোস্কোপ আমাদের অনেক কথা বলে, ওটাই হচ্ছে আমাদের আসল। তাই পার্সোনাল হরোস্কোপটা যখন আমরা দেখি তখন কিন্তু সম্পূর্ণ কেপি পদ্ধতি দিয়ে দেখি, যেটা নিখুঁত বিচার করা হবে। এই পদ্ধতিতে আপনি যদি আপনার হরোস্কোপ দেখাতে চান, তাহলে আপনি নিচে দেওয়া ফোন নাম্বারেতে যোগাযোগ করতে পারেন।